তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো বলো। আমি সবাই স্নান করে এলাম, প্রতিদিনই তোমাদের সাথে স্নান করে এসেই আমি ব্লগটা দিই, কারণ সকাল থেকে নানা রকম ব্যাপারে ব্যস্ত থাকি। সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র ছোটো মেয়ে স্কুলে যায়, রেডি আমি করি না, ওর বাবাই রেডি করে দেয়, কিন্তু তাও ওর সাথে থাকতে হয়, চুলগুলো আঁচড়া দিতে হয়, কিছুটা হলেও কিছু তো একটা করতে হয়, টিফিন গুছিয়ে দিতে হয়। আমি না থাকলে ও স্কুলে যেতে চায় না, সেই জন্য ওকে নিয়ে এখন আসার সময় হয়ে গেছে। এলে তো একটাও কথা বলতে দেবে না। তো আমি খুব আস্তে আস্তে কথা বলছি, তোমরা ভাবছো যে আমার কী হলো, আমি এত আস্তে কথা বলছি কেন। আমি এমনি খুব শান্ত, আমি খুব আস্তে আস্তেই কথা বলি সব সময়। আর মার শরীর খারাপটার জন্য আমি আস্তে আস্তে আরও স্লো হয়ে যাচ্ছে। এমনি আমার শরীর ভালো থাকে না, তারপরে মার শরীর এরকম। তারপরে চ্যানেলটাও তোমরা যারা আমার চ্যানেল প্রতিদিন ফলো করো জানো, এই সময় এত বেশি কম্পিটিশান ইউটিউবে, যে ইউটিউবে চ্যানেল গ্রো করা খুব মুশকিল আমার, তাই মনে হচ্ছে। দেখবো, কিছুদিন দেখবো, তারপরে আর শর্টস এখনই আর ছাড়ছি না আমি, কারণ আমার সত্যি করে এখন কথা বলে যাচ্ছে। সত্যি কথা বলতে এখন শর্টস করার মানসিকতা নেই। মন মেজাজ ভালো না থাকলে অন্তত নাচা গানা এসব হয় না, নাচ গান এসব হয় না। তো মন মেজাজ যেহেতু একেবারেই ভালো নেই, সেহেতু আমি কোনো শর্টস আপলোড করতে পারছি না। তো সেই জন্য স্বাভাবিকভাবে ভিউ কমে যাচ্ছে। তাছাড়া আমি ধরো ভিডিও যেটা দিচ্ছি না তোমাদের সাথে, সেটাও তো প্রতিদিন যা দিচ্ছি তাতে কোনো নতুনত্ব নেই, একঘেয়েভাবে একই কথা বলে যাচ্ছি, একই জিনিস আপলোড করে যাচ্ছি। তোমরা দেখছো যে আমার মধ্যে সেই ক্ষমতা নেই যে তোমাদের অন্য কিছু ভিডিও আমি দেবো। মা যতক্ষণ না সুস্থ হচ্ছে। কালকে মার কাছে গেলাম যখন, তোমরা আজকে ভিডিও দিয়েছে দেখবে, মার কাছে যখন গেলাম দেখলাম মা সকালবেলার থেকে ভালো ছিল, বলেছে আমাকে ভালো ছিল। কথা আমাকে মিথ্যে কথা বলে যাতে আমি না যাই, কিন্তু আমি তো যাবই। তো আজকে যখন আমাকে যেতে বারণ করেছে, না তোকে আসতে হবে না, আমার সব আছে, তুই যা যা এনে দিয়েছিলিস আমি শুধু সব গরম করে খেয়ে নেবো, যেতে বারণ করছে আমাকে। কিন্তু মন তো মানে না, মনে হয় বাড়িতে থেকে। যেমন বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কী করবো রে, কত মার কাছে যাবো, মা তো যেতে বারণ করছে, বলছে সব কিছু আছে, আমি গরম করে খেয়ে নেবো। তো কথা বলে গেল না, শোনাবা এরকম বলছে তোমার শরীর কি এসছে একটা নোটিফিকেশান, তাই দেখছিলাম, শরীর খারাপ বলে তোমার যেতে বারণ করছে, তোমার কথা চিন্তা করে তুমি যাও। তো এখন তাই ভাবছি আমি যাবো। সকালবেলা একটু মেঘলা করেছিল, এখন আবার সেই সেই রোদ। আর আমার গায়ে যে র্যাশগুলো হয়েছে না, কিছুতে সারছে না, গলাটা কিছুটা কমেছে, গলায় হয়েছিল খুব, গলাটা এখন আর নেই। তো ট্যান পড়ে গেছে এই কদিন গিয়ে রোদে। আর আমি তো ছাতা ক্যারি করতে পারি না, তোমাদের অনেকবার বলেছি। সানস্ক্রিনও মাখি না যে কালো হব না, কিছু এফেক্ট হবে না যে তা নয়, শুধু সানগ্লাসটা দিয়ে যাই জন্য অতটা রোদ আমার আর সহ্য হয় না। তো আজকে মা যেতে বারণ করেছে, যেটা বলছিল মা কালকে বলছিল যে মার পেটে ব্যথা করছে, নাভির নিচেটাতে ব্যথা করছে। এবার সেটা নিয়ে একটা চিন্তা, এই জন্যে যে মার পেটে পাথর অনেক দিন আগেই ডায়াগনোসিস হয়ে গেছে, মার পেটে পাথর আছে, মানে গলব্লাডার স্টোন আছে। তো প্রায় 1.5 বছর আগে গলব্লাডার স্টোনের রিপোর্ট করা হয়েছিল, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, তখন দেখেছিল যে 8.8 mm গলব্লাডার স্টোন আছে। তো যে ডাক্তার মাকে দেখে, কার্ডিওলজিস্ট, উনি বলেছিলেন যে ইমিডিয়েট এটা সার্জারি করে নেন। এখন তো মানে মাইক্রো সার্জারি হয়ে গেছে, মানে মেশিন দিয়ে ওটাকে পাথরটাকে গলিয়ে দেয়। তো একদিনের ব্যাপার, অতটা কিছু ভয় পাওয়ার কিছু নেই, বা অতটা কেটে ফেটে অপারেশন আর করে না, এখন মাইক্রো সার্জারি হয়ে গেছে। কিন্তু মাকে যখন হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু মাকে যখন বললাম না যে মা অপারেশনটা করে নাও, মা বললো আমার আর সেই ক্ষমতা নেই যে আমি অপারেশন সহ্য করবো, এমনিতে মার বাইপাস আছে। তো সেই সময় মার খুব কষ্ট হয়েছিল, মার হিমোগ্লোবিন লেভেল খুব কম, আমারও তাই একই সব। তো
সেই জন্য মা না অপারেশন করতে রাজি হয়নি, বলেছিল আমি হোমিওপ্যাথিক খাবো, বা তুই দেখ গুগল সার্চ করে যে কী কী বারণ আছে খাওয়া, কীভাবে চললে স্টোনটা আর বাড়বে না বা কিছু, আমি আর অপারেশন করবো না। তো সেই সময় না ব্যাপারটা থেমে গেছিলো। তো মা অপারেশন তো করেইনি, আর সেই নিয়ে মা কিছু বলেও নি। আমি ভয়ে ভয়ে আছি, মনের ভেতর থেকে তো একটা ভয় সবসময় থাকে যে মার পেটে পাথরটা যেহেতু বাড়ছে, হ্যাঁ ওটা তো কমে না, বাড়ে আস্তে আস্তে। তো কালকে যখন বলছে না, কদিন ধরে মা বলছে যে আমার মানে পেটটা পরিষ্কার হচ্ছে না, মানে বারবার যাচ্ছে কিন্তু একটু একটু করে হচ্ছে। আমার কেন কি জানি মনে হচ্ছে এই পাথরটাই এর জন্যে কোনো রকম মানে ভাবে দায়ী। কারণ পাথরটা যেহেতু বাড়ছে না, সেহেতু যে অর্গ্যানগুলো শরীরে থাকে সেই অর্গ্যানের একটা একটা ওয়াল হয়, সেই ওয়ালে ধাক্কা মারে পাথর যখন বাড়ে। এবার স্বাভাবিকভাবে সেই জন্যে হয়তো মার যে মানে যে শরীরের যে ব্যাপারটা থাকে না, একটা নিয়মে চলে তো শরীর, সেই সব যে নিয়মগুলো সেগুলোতে বাধা পাচ্ছে পাথরটা যেহেতু বাড়ছে। আর কালকে যেহেতু মা বললো যে আমার পেটে ব্যথা করছে, তখন তো আরও ভয়ের। তো আচ্ছা সকালবেলা মাকে ফোন করলাম, বললো আজকে আর ব্যথা করছে না, কিন্তু আমার না কেন কি যেন মনটা কোটাচ্ছে যে ব্যথা যেহেতু করছে, ওটা একদিন বা একটুখানি ব্যথা করেছে, এরপরের দিন হয়তো আর একটু ব্যথা করবে, যেন কিছু খারাপ নাই হয়। তাও কথা না বলতে পারছি না ভেতরটা। আমার এত শরীর খারাপ থাকে, সেই শরীর খারাপ নিয়েও আমি প্রতিদিন মার কাছে ছুটে ছুটে যাচ্ছি, যাতে মাকে সুস্থ করতে পারি। তো কেন কি যেন মা সুস্থ হচ্ছে না। তো ঠাকুরকে তো সারাদিনই বলছি। ভয় যেন না পিছন ছাড়ছে না আমার, মনে হচ্ছে যেন পেছনে কেউ তাড়া করছে সব সময়, মনে হচ্ছে পেছনে কেউ তাড়া করছে আমার। মার কোনো কিছু খারাপ হওয়ার চিন্তা করলে না আমি ভেতর থেকে খুব ভেঙে পড়ি। মাকে আমি প্রত্যেকবার সুস্থ করি, মা যতবার অসুস্থ হয় আমি প্রত্যেকবার সুস্থ করে দিই, এরকম যাতায়াত করে করে যাতায়াত করে করে। এর আগের দিন রেল লাইনে যেতে গিয়ে রেল লাইনে পড়ে গেছি, পড়ে গিয়ে পায়ে লেগেছে, সব জায়গায় লেগেছে, হাঁটুতে লেগেছে, গোড়ালিতে লেগেছে, পেটে লেগেছে, খোয়া। তো এই নিয়ে 3-4 দিন পড়ে গেলাম রেল লাইনে, কারণ আমি রেল লাইনটা না একদম ক্রস করতে পারি না, খুব কষ্ট হয় আমারও তো নিজে নানা রকম সমস্যা আছে। তো পড়ে গিয়েও মার কাছে গেছি, মাকে বলিনি, মাকে যদি একবার বলি না যে আমি পড়ে গেছি, মা আর আমাকে যেতে দেবে না, বলে বাবু আমি ভালো আছি, বোন আমি ভালো আছি, তুই বাবা আসিস না, হ্যাঁ তুই পড়ে যাচ্ছিস। মারা যেরকম হয়, কিন্তু আমি না ভয়ে একবারও বলিনি যে আমি পড়ে গেছি, কারণ আমি যেদিনকেই বলবো আমি পড়ে গেছি, আমার মা আর আমাকে যেতে দেবে না। দেখো তোমরা তো আমার বন্ধু হয়ে গেছো এখন, ফ্যামিলি মেম্বার, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ঠাকুরের কাছে বলো যে তোমার মা ভালো হয়ে যায়। আমি না মাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আজকেও যেতে বারণ করেছে, আমি বুঝতে পারছি না যাবো না যাবো না, আমারও শরীর চলছে না। আমি নার্ভের পেশেন্ট তো, যদি কিছু খারাপ শুনি গলা ধরে গেছে আমার, যদি কিছু খারাপ শুনি না আর আমার ক্ষমতা হয় না আমার কাছে যাওয়ার, মানে রাস্তা দিয়ে এই রাস্তাটা যে আমি যাবো, আমার সেই ক্ষমতাটাই হচ্ছে না। মুখ শুকিয়ে গেছে পুরো জল।
তো বুঝতে পারছি না মাকে কীভাবে সুস্থ করবো, বুঝতে পারছি না। ডাক্তারের কাছে কিছুতেই যাবে না, ডাক্তারের কাছে গেলে আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করবে। আল্ট্রাসোনোগ্রাফি করলে আমার খুব লাগে, আমার পেটে ব্যথা আছে। আল্ট্রাসোনোগ্রাফি করলে আমার খুব লাগে, আমার পেটে ব্যথা আছে বাবু। আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে যাব না, আমি গেলেই আমাকে আল্ট্রাসোনোগ্রাফি বলবে, আমি আল্ট্রাসোনোগ্রাফি করবো না। সারাক্ষণ শুধু জেদ, শুধু জেদ, জেদ নিয়ে বসে আছি। ডাক্তারের কাছে যাব না, খুব ভীতু আসল কথা। যখন বলছে ডাক্তারের কাছে যাব না, ডাক্তারের কাছে গেলে অসুবিধে, নানা রকম টেস্ট দেবে, আমার খুব কষ্ট হবে, অপারেশন করতে বলবে। তো জীবনটা, সময়টা খুব বাজে যাচ্ছে কেন কে জানে। ইউটিউবে নেমেছিলাম কেন বলো তো, যে বাবা নিঃশ্বাসও যেন নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে শরীরে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ইউটিউবে নেমেছিলাম, আমার এমনি না সাজা গোজা হয় না কোথাও গেলে, শরীর এত খারাপ হয়ে গেছে, কোথাও গেলে সাজতে গুজতে গেলে এত বেশি লেট হয়ে যায় যে বাড়ির সবাই অসন্তুষ্ট হয় যে এত দেরি হচ্ছে কেন। কিন্তু সাজতে ভালোবাসি, পারফেক্টভাবে সাজতে চাই, তো সেই জন্যে সরি সাজতে পারি না বলে না ইউটিউবে নামলাম এই জন্য যে একটুখানি যখনই শর্টস করবো, প্রধানত আমি শর্টস করার জন্যই নেমেছিলাম, আমাকে দিয়ে লং কিছু হবে না, তো শর্টস করার জন্যই নেমেছিলাম। কিন্তু আরও এই জন্য নেমেছিলাম যে শর্টস যখন করবো তখন সাজা গোজা করবো, একটু সাজতে পারবো, জামাকাপড় প্রচুর জামাকাপড় পরা হয়নি, এখনও অনেক নতুন জামাকাপড় পরে আছেন, এখনও পরা হয়নি, তো সেগুলো শর্টস করলে এক একদিন করে পরবো সেগুলো, সেই জন্য আরও শর্টসটা আমি বেছে নিয়েছিলাম যে একটু সাজতে পারবো, আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু শরীর সঙ্গ দেয় না বলে না এখন আর সাজতে পারি না। এখন সাজতে গেলে হাতও কাঁপে, নানা রকম সমস্যা যেন চারদিক থেকে আমাকে না ছিকে ধরেছে, এত বেশি সমস্যা আমাকে ছিকে ধরেছে যে আমি জর্জরিত হয়ে গেছি সমস্যায়। এক তো বাড়িতে আমার ছোটো মেয়ে ভীষণ বেশি দুষ্টু, এত বেশি দুষ্টু, সারাদিন দুষ্টুমি করে করে আমার 10 বছর আয়ু কমিয়ে দিয়েছে। তার উপরে বাঁচতেও চাই না আমি, কী হবে বেঁচে, এত রোগ না শরীরে, এত মানুষ যদি সুস্থ থাকে সে বহুদিন বাঁচুক, কিন্তু যদি কোনো মানুষ অসুস্থ হয় একের পর এক রোগ তাকে ধরে, সেই কষ্টটা তাকে ভোগ করতে হয় না, আমি বলবো তার বেশি না বাঁচাই ভালো। কারণ তোমাকে হয়তো সবাই ভালোবাসা দেবে, সহানুভূতি দেখাবে, কিন্তু যে রোগের যে ভোগটা না, কষ্টটা, সেটা তো তোমাকেই ভোগ করতে হবে, যেমন আমাকে আজকে ভোগ করতে হচ্ছে। আমার বর সারাদিন আমাকে একটা কোনো কাজ করতে দেয় না, দেখো সারাদিন সবাই না ডেলি ব্লগ যেগুলো দেয় সেগুলোতে সবাই কাজ করা দেখায়, আমি কোনো কাজ করি না যে আমি তোমাদেরকে দেখাবো, হয়তো একটুখানি জামা কাপড় ভাঁজ করলাম, তাও যদি আমি ভাঁজ করি আমার বর এসে বলে থাকছো না তুমি রাখো, আমি করে দেবো ঠিক সময় মতো। হ্যাঁ, কারণ আমার কিছুক্ষণ জামা কাপড় ভাঁজ করতে গেলেও আমার পাঁজরগুলো যেহেতু নেই, আমার রিপগুলো নেই, আমার ব্যথা করে, মানে পাঁজরের জায়গাটা ব্যথা করে, আগে ছিল না, 2-3 বছর ধরে এই প্রবলেমটা ফেস করছে, তো সেই জন্যে ও সেটা জানে বলে তোমাকে ভাঁজ করতে হবে না, আমি ঠিক সময় মতো করবো। এবার ও তো ওয়ার্ক ফ্রম হোমে আছে সেই কোভিডের সময় থেকে আমার বর, তো বাড়িতে সব সময় বসে ল্যাপটপে কাজ করে, অফিসের কাজ, তার মধ্যে যতটুকু পারে সারাদিন আমার সমস্ত কিছু ও করে দেয়। আর ঘরদোর গোছানোর জন্য তো একজনকে বলে রেখেছি, সে ওই মাসে 4 দিন আসে, ও কালকে এসেছিলো, কাল না আগের দিন এসেছিলো, এসে ড্রেসিং টেবিলটা গুছিয়ে গেছিলো, কী অবস্থা হয়েছিলো, প্রচুর জিনিসপত্র এক্সপায়ার ডেট হয়ে গেছিলো, ভর্তি হয়ে ওখানে ছিল, আমার দেখারও সময় নেই, কিনি ওই অবধি। মেকআপ কিনতে খুব ভালোবাসি, মানে প্রসাধনী কিনতে ভীষণ ভালোবাসি, কিন্তু ইউজ করা হয় না, শরীরের এই অবস্থা। তো যাই হোক, এবারে ঝুঁকতেও পারি না, বেশিক্ষণ যে ঝুঁকে থাকবো না সে ক্ষমতাও নেই, ব্যথা করে বুকের অপারেশনটা। তো আমি জানি না এত দূর থেকে কথা যাবে কি না, সেই ভয় না ঝুঁকে আছে যে তোমরা হয়তো কথা শুনতে পাবে না। তো
কালকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে গেল, বিছনাটা পরিষ্কার করে গেল, বিছানাটাও পরিষ্কার করতে পারি না, মানে চাদরটাও যে তুলবো আমি পারি না। আর বিছানাটার কী অবস্থা তোমরা না দেখলে বিশ্বাস করবে না, মানে দেখানোর ইচ্ছেও নেই আমার, এত এলোমেলো হয়ে আছে না। তা ওই বউটা আসে, এসে সব পরিষ্কার করে দেয়, আলমারি পরিষ্কার করে দেয়, জানলার কাঁচগুলো মুছে দেয়, আমি তো কিছুই পারি না। সব কিছু করে দিয়ে চলে গেছে। এবার আর অন্যান্য ঘরগুলো আবার পরের দিন আসবে এসে। আজকে এসেছিলো, আমি পাঠিয়ে দিয়েছি যে আমি মার কাছে যাবো এখন। আর সুমনের ঘরে সুমন যদি না থাকে, অন্য কেউ কাজ করে, সেটা সুমন পছন্দ করে না। ওর দরকারি অফিসের কাগজপত্র থাকে, সব অনেক কিছু থাকে, তা সেগুলো ওরা তো পড়াশোনা জানে না, ওরা পারবে না ওগুলো গোছাতে, কী ফেলে দেবে। এর আগে যেমন সুমনের মানে আমার বরের মার্কশিট আর মার্কশিট মানে ওর মাধ্যমিক থেকে শুরু করে আর কস্টিং অবধি যা পড়েছে ও, সেই সব মার্কশিট একটা ফাইলে করে রাখা ছিল। সেটা ও কাজ করতে এসে কোথায় যে ফেলে দিয়েছে, ময়লার জায়গায় ফেলে দিয়েছে, সে আর পাওয়া যায়নি। এবার আমাকে তো জিজ্ঞাসা করবে তুমি, আমার মোটামুটি জিজ্ঞাসা করেই করে, কিন্তু সেবারে কী হয়েছে, আমারও বোধহয় শরীরটা খারাপ ছিল, সেই থেকে সুমন ওর ঘরটা আর পরিষ্কার করতে দেয় না। আমাকে বলে তুমি যদি ওখানে দাঁড়িয়ে বসে থাকতে পারো তাহলে পরিষ্কার করাবে, আর না হলে করাবে না। যে বউটা এসেছিলো পরিষ্কার করবে বলে, তো আমি বললাম যে আজকে আমি মার কাছে যাবো, বেরোবো। তখন পর্যন্ত আমি জানি মার কাছে যাবো, এখনও পর্যন্ত আমি কনফিউজড আমি মার কাছে যাবো কি না যাবো। তো মা তো যেতে বারণ করলো, বললো যে সব আছে, আজকে যেতে হবে, আসতে হবে না তোকে। কিন্তু বড় মেয়ে মা মনে একটা খিস ধরিয়ে দিয়ে গেলো, বললো মা তুমি যাও, সোনাভাই তোমার চিন্তা করে বলছে আসতে হবে না। সেটাও সত্যি কথা, মা আমার চিন্তা করেই হয়তো বলছে, কিন্তু মা বলছে নিজে ভাত নিয়ে খাওয়ার ক্ষমতা নেই। ভাবো কী কষ্টের জীবন। আর আমরা দুটোই বোন, আমাদের কোনো ভাই নেই যে কেউ দেখবে, কেউ দেখার নেই। এবার একটা কারুকে যে রেখে দেবো আয়া সারাদিন থাকবে, মা না কারুকে সহ্য করতে পারবে না আমি জানি। কারণ একই টয়লেট ইউজ করবে দুজনে, মা ওসব কিছুতেই মেনে নেবে না। সে হয়তো জল দেবে না, বা সে হয়তো ক্লাস করবে না, নানা রকম সমস্যা নিয়ে মা পড়েই থাকবে তার পেছনে, তাতে মার শরীরটা আরও বেশি খারাপ হবে। সেই জন্য আমি সারাদিন যাই, এই সকালবেলায় যাই, আমি 11:30টার সময় বেরিয়ে যাই মার কাছে গিয়ে পৌঁছতে 12:30 1 ঘন্টা লাগেই। 12:30টার সময় গিয়ে পৌঁছোই, 12:30 1টাও হয়ে যায় অনেক সময়, 1টার সময় গিয়ে পৌঁছোই, মাকে গিয়ে খেতে দিই। তারপর সারাদিন মার সাথে থাকি, ওষুধ দিই মাকে, দুপুরবেলা মার সাথে একটু শুয়ে থাকি, মার যদি একটু পা টিপে দিতে হয় একটু টিপে দিই। তারপরে বিকেলবেলা মাকে চা করে দিই, সন্ধ্যেবেলা মাকে হরলিক্স করে দিই, দিয়ে মার রাত্রিবেলার খাবার বার করে রেখে এসে তারপরে জল গরম করে ফ্লাক্সে রেখে দিই। যদি সে টুল খায় বা কোনো দরকার হয়, মনে হয় আরেকবার হরলিক্স খাবে, তখন আরেকবার জলটা আবার গরম করতে রান্না করা যাবে, তার থেকে করে রেখে যাই। তো সেই সব করে রেখে আর চলে আসি রাত 8:30টার সময় ওখান থেকে বেরোই, এখানে আস্তে আস্তে 9টা 9:30 বেজে যায়। সারাদিনটাই ওখানে থাকি, চেষ্টা করি। রাতে না একা আসতে ভয়ও লাগে, শরীরটা আর আগের মতো নেই তো, আর চোখের পাওয়ারটা এত বেশি বেড়ে গেছে আর আমি রাতে চশমা ছাড়া সারাদিন দেখতেই পাই না ভালোভাবে। তো চশমাটা আর ক্যারি করি না, কারণ মোবাইলটা ক্যারি করি, আর চশমা ক্যারি করি না। ওই জন্য মোবাইলটাই খুব ভারী লাগে আমার কাছে। তো এবার চোখে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, মোবাইল তুলে নিয়ে কথা বলে খুব কষ্ট হচ্ছে, চোখে কথা বলতে। চুলটা ভিজে খুলে দিই, নাকে যা জল এসছে, ঠিকই হচ্ছে না, চুলটা আঁচড়াই। তারপরে দেখি মাকে ফোন, আবারে মেয়ে এসে গেছে। তো আসছি মাহি, আবার করনে দু ইচ, তোকে এখানে অন্ধকার লাগে, অন্ধকারে ইচ করনে আমার ঘরে আছে, আমার ঘরে আসো। স্কার্টটার কী অবস্থা, স্কার্টটা তো কোমর থেকে নেমে গেছে। ও এবার শুরু, আমার ছোটো মেয়ের মেজাজ মারাত্মক, ওটা খুলতে বলিনি, কী খুলছো করছে। এসে গেল মালটা, মাল বলি এই জন্য ভীষণ বদমাস, এত বেশি বদমাস। মাহি আয়, মাহি
তো এবার আমি বেরোবো কি না ভাবছি, মাকে একবার ফোন করি, মাকে ফোন করে দেখি মা কি বলে, যেতে বলে না কী বলে দেখি।